সামনে দিয়ে গেলেও যদি হয়ে যায়, জানালা দিয়ে সে করোনা খেয়ে ফেলবে, এই বুঝি মরে যায়। যদি মেয়েটার কিছু হয়ে যায়, একা থাকবো, এরকম করে বের হইতে পারবো না, লকডাউন দিয়ে দেওয়া হচ্ছে, যদি ফ্লাইটগুলো আর না খুলে, ফুল পৃথিবী থমকে যাচ্ছে, আমরা আসলে বন্দি করে নিই নিজেদেরকে ঘরের মধ্যে, যার ফলে ব্যবসা বাণিজ্য মানুষের জীবনযাত্রা পুরোপুরি থেমে যায়। লকডাউন দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি একটা ফেক। চারিদিকে যখন নেগেটিভ কথা বলছিল এবং বাসা একটা বোর্ডমের মধ্যে যাচ্ছিল যে কিছু করার নেই, মানুষ যখন হতাশা, আতঙ্ক, ভয় নিয়ে বসেছিল, আর আমরা কি করেছি 28 বছরে? হতাশ, বিভ্রান্ত, হতোদ্যম, নিরাশ, আতঙ্কগ্রস্ত সেই মানুষগুলোকে আমরা বিশ্বাসের শক্তিতে উজ্জীবিত করেছি। মানুষের যত রকম ভয় ভীতি, সেই ভয় ভীতি কাটিয়ে সে যেন নিজের শক্তিকে বিকশিত করতে পারে, সেই জন্য আমরা কাজ করেছি। 18 মার্চ 2020 দায়িত্বশীলদের উদ্দেশ্যে এ বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রাণপুরুষ গুরুজি শহীদ আল বুখারী মহাজাতক। সেদিনই 70 এক রোগীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম কোনো করোনা মৃতের কথা জানা যায়। বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। এর আগে 8 মার্চ শনাক্ত হয় প্রথম করোনা রোগী, আর 11 মার্চ 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে ঘোষণা করে প্যান্ডেমিক অতিমারি। That COVID-19 can be characterized as a pandemic. সকাল দুপুর রাত মিডিয়ায় শুধু আতঙ্ক আর ভয়েরই খবর। Pandemic. Breaking news out of Italy. All of Italy is now on lockdown. The coronavirus continues to spiral out of control in the US. Now, a short time ago, the World Health Organization declared the outbreak an international public health emergency. The number of cases worldwide of the new coronavirus is now more than 80,000 across 36 countries. বিশ্ববাসীর মতো দেশের জনজীবনেও নেমে আসে চরম হতাশা, আতঙ্ক, অনিশ্চয়তা, অস্থিরতা। ঠিক সেই সময় শ্রদ্ধেয় গুরুজির দৃপ্ত কণ্ঠ হাজার হাজার কোয়ান্টাম সদস্যকেই শুধু ভরসা যোগায়নি, আশ্বস্ত করেছে দেশ বিদেশের লাখো বাংলাভাষীকে। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। যে 8 বছরের বালকের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তা ইউরোপ এবং আমেরিকার 25 বছরের যুবকেরও সেই রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এবং করোনাকে এই জাতি ভয় পাওয়ার কিছু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন সিংহ মানব যে জাতির পিতা, যে জাতির সন্তানেরা লাঠি দিয়ে, এয়ারগান নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে নেমেছে, এবং যে জাতির সন্তানেরা 9 মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর মতন এইরকম নির্মম নিষ্ঠুর বাহিনীকে পরাজিত করেছে, এবং যে জাতির পূর্বপুরুষরা গঙ্গরেরা আলেকজান্ডারের বাহিনীকে গঙ্গার ওই পার থেকে তাড়িয়ে বের করে দিয়েছে, যে আলেকজান্ডার কারো কাছে পরাজিত হন। যেখানে আমাদের ইতিহাস হচ্ছে বছর বছর বন্যা মোকাবেলার ইতিহাস, ঘূর্ণিঝড় মোকাবেলার ইতিহাস, সিডর মোকাবেলার ইতিহাস, সেখানে আমরা একটা করোনা নিয়ে আতঙ্কিত কেন হব? বরং করোনার আমাদেরকে দেখে আতঙ্কিত হওয়া উচিত, যে না কোথায় যাচ্ছি বুঝে শুনে যেন যাই। একের পর এক এমনি উজ্জীবনী বক্তব্য দিয়ে বিশ্বাস আর আশার সঞ্চার করেন লাখো হৃদয়ে। করোনায় যখন সারা পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে রেখেছিল, তখন গুরুজি সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশ সহ পৃথিবীর মানুষকে সাহস জুগিয়েছিল। এই বিশেষ বছরে কোয়ারেন্টাইনের এই সময়গুলোতে আমরা এই সুন্দর সময়টা পার করতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় গুরুজির বিশেষ আলোচনা শুনে, খতমে কামালি এবং সিরাত পাঠের আসরগুলো শুনে। কোরআনে খতম, সিরাত পাঠ, শুদ্ধাচার চর্চা, ব্যায়াম কার্যক্রম, দাফন কার্যক্রমে অনুদান, গুরুজির সমসাময়িক আলোচনা সবকিছুই ছিল অসাধারণ। গুরুজির দিক নির্দেশনার মাধ্যমে আমাদের ভয় কেটে গেছে, যেখানে সবাই প্যানিক করতো। সদে গুরুজির কিছু বাণী শুনছি, ওগুলো মানছি, মেডিটেশন করছি। কিছু কালো জিরা আর রসুন 2 কোয়া করে খেতে বলছে, তো ওইগুলো খাওয়ার পর আমি পরিপূর্ণ সুস্থ। আমরা এমন একজন পথপ্রদর্শক ও সংঘ পেয়েছি যারা এই দুর্যোগকালীন প্রতিটি মুহূর্তে
আমাদের সাথেই ছিল। এই কোভিড-19 টাইমে করোনার সময় আমি মনে হয় শঙ্খকে সবচেয়ে বেশি কাছে থেকে পেয়েছি। তখন এই প্রোগ্রামগুলো, সিরাজ, শুদ্ধাচার, গুরুজির আলোচনা, এই প্রোগ্রামগুলো আসলে খুব অনুপ্রাণিত করেছে। আমি ব্যক্তিগতভাবে এই টানা প্রোগ্রামগুলো করার পর আমি মেডিটেশন, নামাজ এবং অন্যের জন্য হিলিং করাতে আনন্দ খুঁজে পাই। হলো তো করোনা তো শেষ, আর কোনো বাঁচার কোনো সুযোগই নাই, এরকম একটি পর্যায়ে আসলে আমাদের ফাউন্ডেশন থেকে আসা শুরু হলো গুরুজির বাণী মেসেজগুলো, আসা শুরু হলো সাদাকায়ন আলোচনাগুলো, তারপরে সিরাত, শুদ্ধাচারের বই। আমরা আসলে খুব লাকি যে আমরা এরকম একটি সংগঠনের সাথে আছি। তো গুরুজি আসলে আমাদের মনের কথা বুঝতে পারেন, সত্যি এরকম একজন গুরু পেয়ে সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। স্কুল খোলার কথা, তখন আমি ফার্স্টে অ্যাকচুয়ালি একটু অফেন্ডেড ছিলাম যে স্কুল কেন খুলবে, এখন তো ঠিকই আছে, পড়াশোনা নেই, কিছু নাই, খাই ঘুমাই আর টিভি দেখি। স্কুলটা অ্যাকচুয়ালি খোলার উচিত। আমার পক্ষে শুধু সম্ভব যে দান করে আর মেডিটেশন, আমি দান করে মেডিটেশন করে বলছি যাতে স্কুলটা খুলে যাক। মহামারীর এই সময়ে গুরুজির আলোচনা, মেডিটেশন এবং আমাদের নিয়মিত সাদাকায়নের মাধ্যমে আমরা এই করোনা আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত থাকতে পেরেছি, যে কারণে আল্লাহর রহমতে আমার কোনো করোনা নিয়ে কোনো ভয় আতঙ্ক ছিল না। রমজানে যেখানে আমার হতাশা এবং আতঙ্কগ্রস্ত হওয়ার কথা ছিল, কিন্তু সিরাত এবং খতমে কোরআন কন্টেন্ট করার ফলে আমাকে হতাশা এবং আতঙ্কতা গ্রাস করতে পারেনি। নবীজিকে নতুন করে চেনা হয়েছে আমার আসলে গুরুজির মাধ্যমে। 20 মার্চ থেকে 31 জুলাই, অর্থাৎ শাখা সেল সেন্টারে সীমিত পরিসরে আবার সাদাকায়ন শুরু হওয়ার আগ পর্যন্ত অনুষ্ঠিত হয় বাসায় সাদাকায়নের 18টি আয়োজন। সাথে শবে বরাত, শবে কদর, মাহে রমজান ও আখিরি দোয়ার বিশেষ আলোচনা সহ গুরুজির মোট 29টি আলোচনার অডিও রেকর্ড মেইল করা হয় হাজার হাজার সদস্যের কাছে। যে বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, যেগুলো নতুন করে আমরা জেনেছি এই সিরার মাধ্যমে। আর শুদ্ধাচার, সিরাত এবং খতমে কামালির দৈনিক অডিও তো ছিলই, অর্থাৎ 134 দিনের প্রতিদিনই গিয়েছে শ্রদ্ধেয় গুরুজির নতুন নতুন বাণী, অডিও সংবলিত চিঠি। হাতে হাতে, মেইলে এবং অনলাইন মেসেজিং অ্যাপের মাধ্যমে এসব কন্টেন্ট পৌঁছে গিয়েছিল দেশ বিদেশের কোটি মানুষের কাছে। আসলে আতঙ্কের একটা গ্রামার আছে। প্রথম কোথাও কোনো ঘটনা ঘটলে জিনিসটা কত ভয়াবহ, ওখানে কত লোক মারা গেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত ধ্বংস হয়েছে, কত অসহায় হয়ে গেছে, এটাকে প্রচার করা এবং এটাকে শুধু ফুলাতে ফাঁপাতে থাকা। কিন্তু যখন বেশি ফুলতে ফুলতে জিনিসটা ফেটে যায়, যখন আসল সত্যটা বেরিয়ে আসে, তখন আবার বলা শুরু হয় যে আসলে কত ভয়াবহ হতে পারে ভবিষ্যতে, যে কত ভয়াবহ হতে পারে, কত ক্ষতি হতে পারে, যাতে সে আতঙ্ক থেকে বাস্তব সত্য জানার পরও যাতে বেরিয়ে আসতে না পারে। তাই দেখলাম আমরা যুক্তরাষ্ট্রে 22 লাখ, ব্রিটেনে 5 লাখ মানুষ মারা যাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়। ভারতে নাকি সুনামির মতো ধেয়ে আসবে করোনা, 30 কোটি ভারতীয় আক্রান্ত হবে। হার্ভার্ডের মহামারীবিদ বললেন, বিশ্বজুড়ে এবছর 300 থেকে 500 কোটি মানুষ আক্রান্ত হবে করোনায়। অথচ আজ সংক্রমণের এই 10 মাস পরও মিডিয়ার পরিসংখ্যানেই আমরা দেখি সত্যি হয়নি কোনোটাই। আসলে আতঙ্ক তারাই প্রচার করে, এটাকে পুষ্ট করে, আতঙ্ক প্রচার করে যাদের লাভ হবে তারা। কিন্তু আমরা প্রথম থেকেই আমাদের যে অ্যানালাইসিস, আমাদের যে মডেল, আমাদের যে ইনফরমেশন, এটা যে কত কারেক্ট ছিল, 8 মাস পরে এটা সবার কাছে খুব সুস্পষ্ট হয়ে গেছে। এবং আমরা পরে দেখলাম যে সারা পৃথিবীতে সংঘ হিসেবে আমরাই একমাত্র সংঘ যারা সংঘবদ্ধ সংঘ হিসেবে এই আতঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমার সন্তান আমার থেকে অনেক দূরে থাকে। যখন দেখলাম যে সারা বিশ্বের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে,
তখন মনের মধ্যে একটু ভয় আসলো, জাস্ট মুহূর্ত সময়। মনের ভিতরে একটু লজ্জা অনুভব হলো যে কেমন করে একজন সমর্পিত মানুষ হয়ে আমি এই চিন্তাটা করলাম। মুহূর্তের মধ্যেই মনের উত্তর আসলো যে ব্যক্তি আমি ভেঙে গিয়েছিলাম, মুষড়ে গিয়েছিলাম, কিন্তু সংঘের আমি, শক্তিশালী আমি, এভাবে বসে থাকলে হবে না। হক্কুল ইবাদের এটাই শ্রেষ্ঠ সময়, সৃষ্টির সেবা করার এটাই শ্রেষ্ঠ সময়। 18 মার্চ 2020 করোনা ভাইরাস নিয়ে তার প্রথম আলোচনাতেই গুরুজি বলেন, আমরা সেই জাতি যে দেশের মাটি, যে দেশের আলো, যে দেশের বাতাস সমস্ত রকম হানাদারদের বিপক্ষে, এবং আমাদের এখানে কোনো ভাইরাস উৎপন্ন হতো সেটা আলাদা ব্যাপার ছিল। ভাইরাস বাইরে থেকে এসে এখানে সুবিধা করতে পারে, কারণ আমরা যাদেরকে গ্রহণ করি তাদেরকে গ্রহণ করি, আর যাদেরকে গ্রহণ করি না তাদেরকে গ্রহণ করি না। এবং আমাদের যে বাতাস, আমাদের যে আবহাওয়া, এবং আমাদের ধুলো এবং বালি, এটা হচ্ছে এই করোনা ভাইরাসের সবচেয়ে বড় শত্রু। আর আমাদের যে ধুলা, এটা হচ্ছে ভাইরাস খোর। ভাইরাস পেলে সে খুব খুশি হয় যে পাওয়া গেছে একটা, যে একটা দুইটা ভাইরাস ধরো, সকাল বিকাল নাস্তা করো। এই বক্তব্যের 7 মাস পর গত 12 অক্টোবর 2020 আইসিডিডিআরবি এবং আইইডিসিআর পরিচালিত এক যৌথ গবেষণায় জানা যায়, জুলাইয়ের মধ্যেই ঢাকার অর্ধেক জনগোষ্ঠীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল এবং তাদের দেহে গড়ে উঠেছে করোনার অ্যান্টিবডি। উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই পজিটিভদের 80%-ই কোনো উপসর্গ ছিল না। আসলে করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বাস্তব সত্যকে গুরুজি খুব সহজভাবে তুলে ধরেন তার 21 মার্চ তারিখের বক্তব্যে। ওদিকে বস্তি এলাকার 74% মানুষের দেহে পাওয়া গেছে এই অ্যান্টিবডি এবং তাদেরও কোনো উপসর্গ ছিল না। মার্চে প্রথম শনাক্তের পর করোনা ভাইরাসে বাংলাদেশে কত লোক মারা যেতে পারে তা নিয়ে বিশেষজ্ঞের বরাতে ভয়াবহ সব পূর্বাভাস দিচ্ছিল মিডিয়া। কিন্তু সংক্রমণের 10ম মাসে এসেও মৃতের সংখ্যা এখনো 7,500-ও ছাড়ায়নি। করোনার ব্যাপার যদি আমরা দেখি, বাস্তব সত্যটা কি? বাস্তব সত্য হচ্ছে, করোনা ভাইরাসে যারা আক্রান্ত হন তাদের 81% মাইল্ড অসুস্থ হন, যেটার জন্যে হাসপাতালে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না। 14% অসুস্থ হন, তাদেরকে হাসপাতালে নিতে হয়। বাকি 5% ক্রিটিক্যাল, ইন্টেন্সিভ কেয়ারে নিতে হয়, তাদের অক্সিজেন সাপোর্ট লাগবে। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের 18 মার্চের রিপোর্ট। তাহলে যেই রোগের 81%-এর জন্যে হাসপাতালেও নেওয়ার প্রয়োজন হয় না, মাইল্ড, সেটাকে সর্দি, কাশি, জ্বর, মানে ফ্লু ছাড়া আর কি বলা যায়? গুরুজির এই কথাটা যে আমরা যেন কোভিডকে ভয় না পাই, এটার আসলে বাস্তব উদাহরণ আমি নিজে। এখন আমরা প্রথম ভেবেছিলাম যে এটা একটা সিজনাল ফ্লু, কিন্তু পরে যেই মুহূর্তে আমি রিপোর্টটা পেলাম তখন আমি ফিল করতে শুরু করলাম অনেক সমস্যা, যে আমার গলা ব্যথা, বুকে ব্যথা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাথে সাথে আমি গুরুজির সেই মেসেজটার কথা মনে করলাম, অটো সাজেশন দিলাম, নিজেকে হিলিং করা শুরু করলাম, মেডিটেশন করা শুরু করলাম, এবং তার ফলে যেটা হলো কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম। আর বাস্তব সত্য হচ্ছে যে করোনা ভাইরাসের নামে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এটা প্লুরিঅ্যাক্টিভ ভ্যারিয়েশন, যেটা কখনো সার্স নামে, কখনো সোয়াইন ফ্লু নামে, কখনো আরেক ফ্লু নামে বিভিন্ন সময়ে নতুন নামকরণ, কারণ প্রত্যেকটা রোগের ধরন কিছু কিছু বছর পরে পাল্টায়। এবং আতঙ্কটাও এই কিছু কিছু বছর পরে শুরু হয়, যখন একটা নতুন নামকরণ করা যায় তখন। কিন্তু আতঙ্কটা কেন? গুরুজি তার প্রাজ্ঞ বিশ্লেষণের আলোয় তুলে ধরেছেন এর কারণ। এই লকডাউন, এই আতঙ্ক প্রচারের মূল উদ্দেশ্য ছিল সারা পৃথিবীর মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া, একা করে দেওয়া, যে সে যাতে কানেক্টেড না থাকতে পারে, আপনজন যেন আপনজন থেকে দূরে সরে যায়। তাহলে যারা ভোগবাদী, যারা বিলাসী পণ্যের ব্যাপারী, ভার্চুয়াল
জগতের যারা ব্যাপারী তারা ভালো ব্যবসা করতে পারবে। আরে লকডাউন ছিল, আমেরিকাতে কি বেজোসের ফ্যাক্টরি বন্ধ ছিল না, তার ট্রান্সপোর্ট বন্ধ ছিল না, তার মাল সরবরাহ বন্ধ ছিল? আমাজন বন্ধ ছিল, বরং আমাজন ফুলে ফোপে উঠেছে। মানুষ নাকি মারা যাবে, আমাজন কর্মীদেরকে তো ছুটি দেওয়া হয় যেন যাও ঘরে ঘরে যাও, ডেলিভারি দিতে হবে তোমাকে, না দিলে ইউ আর ডিসমিসড। তো এই বেজোসদের, গেটসদের পকেট ভারী করার জন্যই আতঙ্ক প্রচার করা হয়। এবং মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, তাদেরই নিয়ন্ত্রণ। আপনি দেখেন কি হচ্ছে, যে মানুষ টিভি দেখত না, যে মানুষ স্মার্টফোন ব্যবহার করত না, তাকেও স্মার্টফোন টিভির আসক্ত বানিয়ে ফেলেছে। কারণ মানুষ তো বিচ্ছিন্ন থাকতে পারে না, মানুষ সবসময় যোগাযোগ করতে চায়। যদি সে বাস্তবে করতে না পারে তখন সে কি করবে? সঙ্গে বিকল্প করবে, তখন সে নেটফ্লিক্স, অমুক ফ্লেক্স, তমুক ফ্লেক্স, ওখানে চলে যাবে। এবং পুরো পৃথিবীর মানুষের চরিত্র হনন করাই ছিল এই আতঙ্কবাদীদের মূল লক্ষ্য, তাকে একা করা এবং তাকে শয়তানের বাক্সে আবদ্ধ করা, চরিত্র নাশ করা। গুরুজি পারিবারিক মেডিটেশন দিচ্ছেন, পারিবারিক আলোচনা খুব হচ্ছে। তো আমার প্রথমে মনে হয়েছিল যে এটা কেন, তো পরে যখন নিউজে যখন আমি দেখলাম যে সন্তানরা মা বাবাকে ফেলে চলে যাচ্ছে, স্বামী বিদেশ থেকে এসেছেন দেশে, কিন্তু সে স্ত্রী উনি বাপের বাড়িতে চলে গেলেন, তখন আমি বুঝলাম আসলে কত প্রাসঙ্গিক, কত সময় উপযোগী ছিল যে গুরুজির প্রত্যেকটি নির্দেশনা। এদিকে আতঙ্কের অজুহাতে সমাজের অবস্থাপন্ন মানুষের মাঝে যখন চলছে কেনাকাটার হিড়িক, তখন গুরুজি তুলে ধরেন সঠিক করণীয়। মানে অদ্ভুত, আমি সব ভিডিও দেখছি, একজন দোকানে গিয়ে কিছুই পায় না, সে 4 লিটার সয়াবিন তেলের 10টা ক্যান বাসায় নিয়ে গেছে। বাসায় মানুষ হচ্ছে 2জন, 40 লিটার তেল 2জন মানুষ। তো তাকে জিজ্ঞেস করি তেল, আর কিছু যখন পেলাম না, হলো তেলে নিয়ে যাই। ওখানে একটা রুটি নাকি 3 জন মিলে টানাটানি করছে। প্রত্যেকে একটা গ্রসারি শপ বানিয়ে ফেলেছে নিজের ঘরে, এবং এর অধিকাংশই অপচয় ফেলে দেবে। এবং এটা হচ্ছে সাম্রাজ্যবাদী কৌশল, কারণ তারা তো চাচ্ছে আতঙ্ক সৃষ্টি হবে এবং তাদের যত পণ্য প্রোডাক্ট সব বিক্রি হয়ে যাবে। এবং আমি বলতে পারি আপনাদের, আমি অতিরিক্ত কিছুই কিনি নাই, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আমি 10 মণ চাল কিনে ফেলতে পারি, কিন্তু 10টা দানা আমার গলাধকরণ করার ক্ষমতা আছে না। তাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। দেশের মানুষের যা হবে আমাদেরও তাই হবে, গরিবের যা হবে আমাদের তাই হবে, আমরা গরিবের সাথে আছি। মার্চের প্রথমেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন 1 কোষ রসুন এবং 25-30টি কালিজিরা খাওয়ার পরামর্শ দিয়েছিল কোয়ান্টাম। সকালে নাস্তার সাথে 1 কোষ কাঁচা রসুন এবং 25-30টি কালিজিরা আছে, 1/4 চামচ কালিজিরা, এবং আস্ত কালিজিরা যাদের দাঁত আছে চিবিয়ে খাওয়া। কারণ চিবালে ওটার ভেতরের যে কেমিক্যালস আছে, যেটা চিবালে শরীরের জন্য। কেউ কেউ ভ্রু কুঁচকেছেন, কালিজিরা কালিজিরা কেন? 12 নভেম্বর 2020 গার্ডিয়ানের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, কানাডা ও চিলির একাধিক গবেষকের পরিচালিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালের খবর প্রকাশিত হয়, যেখানে 157 জন করোনা রোগীর চিকিৎসায় কালিজিরা ও মধু প্রয়োগ করা হয়েছিল। এদের মধ্যে 50 জন ছিলেন গুরুতর অসুস্থ। দেখা গেল কালিজিরার প্রয়োগে মৃদু রোগীদের উপসর্গ সেরে গেল 3 দিনে, আর গুরুতরদের 7 দিনে। রোগের তীব্রতাও সেরে গেল খুব দ্রুত তাদের তুলনায় যাদেরকে কালিজিরা খাওয়ানো হয়নি। উল্লেখ্য, বিজ্ঞানভিত্তিক পিয়ার রিভিউ প্রক্রিয়ায় গবেষণাটির যথার্থতা নিরপেক্ষভাবে প্রমাণ করা হয়েছিল। এদিকে সমাজকে মনোবল ও আতঙ্ক মুক্তির বাণী শোনানোর পাশাপাশি কোয়ান্টাম ঠিক করে তার বাস্তব করণীয়। 19 মার্চ ফাউন্ডেশনের কর্মীদের উদ্দেশ্যে গুরুজি বলেন, আমরা মানুষের সেবার জন্য, যাদেরকে ছেড়ে
অন্যরা পালিয়ে যায়, আপনজনরা পালিয়ে যায়, আপনজনরা কাছে যেতে চায় না। আমরা প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, আমরা তাদের সেবা করব, আমরা প্রয়োজনে তাদের যত্ন নেব। যে কোনো জায়গায় যে কোনো রোগী যার দেখার কেউ থাকবে, আমরা তাদের পাশে থাকতে চাই, যে সে যেন ফিল করেন না যে পৃথিবীতে এখনো মানুষ আছে। মাদার তেরেসা যদি সেই ওখান থেকে এসে কলকাতার কুষ্ঠরোগীদের সেবা করতে পারে, তো আমি আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, তার কেন সেবা করতে পারবো না? এবং এটার জন্য আমরা বিশেষ টিম গঠন করব। যারা স্বেচ্ছায় আগ্রহী হবেন তারা নাম দেবেন যে এই টিমে কারা কারা থাকতে চান। নাম আসতে লাগলো স্বেচ্ছাসেবীদের, সমাজের নানা শ্রেণী, পেশা ও বয়সের। মুক্তিযুদ্ধের সময় যে উদ্দীপনা নিয়ে আমাদের মুক্তি সেনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই একই উদ্দীপনা, সাহস আর ত্যাগের আকুতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এই করোনা যোদ্ধারাও। গুরুজি 127 দিন শান্তিনগর কার্যালয়ে অবস্থান করেন। কর্মীদের অনেকেই 135 দিন, 140 দিন বা 145 দিন পর বাসায় ফিরেছেন। প্রথমেই ওই মুহূর্তের সবচেয়ে জরুরি সেবা পিপিই। সংক্রামক রোগের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীদের জন্য যা অত্যাবশ্যক। দ্রুত উদ্যোগ নেয় কোয়ান্টাম। দুদিনের মধ্যে উন্নত মানের কয়েক হাজার পিপিই সেট সংগ্রহ করে বিনামূল্যে বিতরণ করে 5 শতাধিক চিকিৎসক এবং বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতালে। এরপর টিম গঠন করে লকডাউনে দুর্গত কিন্তু চাইতে অপারক এমন কয়েক হাজার পরিবারকে উপহার হিসেবে পৌঁছে দেয়া হলো 15 দিনের উপযোগী খাদ্য সামগ্রী। এপ্রিল 2020। এক যুবকের লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্ত্রী ও স্বজনরা। পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় করোনায় মারা যাওয়া আজাদ আলীর মরদেহ নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ। করোনা আতঙ্কে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে গেছে তার ছেলেমেয়েরা। করোনায় মৃত সন্দেহে লাশ নৌকায় ভাসিয়ে দিয়েছে পরিবারের সদস্যরা। শ্বাসকষ্ট দেখা দেয়ায় মাকে রাস্তায় ফেলে গেছে এক সন্তান। করোনা ভাইরাসে মৃতদের ঘিরে পৃথিবী জুড়ে দেখা দিল সীমাহীন আতঙ্ক। বিভ্রান্তিকর প্রচারণার শিকার হয়ে পরিজনরা পালাতে লাগলো মৃত পরিজনকে ফেলে। ক্রেন দিয়ে, কোথাও লাঠি দিয়ে লাশ গর্তে ফেলা হচ্ছে, নর্দমায় বা নদীতে ছুঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। কোয়ান্টাম সিদ্ধান্ত নিল এই অমানবিকতার প্রতিকারে মানবিক কাজটাই এখন করে দেখাতে হবে। আতঙ্ক মুক্তিতে সমাজকে নেতৃত্ব দিতে হবে। 7 এপ্রিল 2020 দেশব্যাপী শুরু হলো কোয়ান্টামের কোভিড-19 দাফন কার্যক্রম। মৃত পুরুষ বা নারী হন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান হন, যথাযোগ্য মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্নের জন্য গঠন করা হলো আলাদা আলাদা টিম। করোনা মৃতকে ভূষিত করা হলো করোনা শহীদের আখ্যায়। 9 মাসে প্রায় 3000 করোনা শহীদের দাফন সম্পন্ন করেছে কোয়ান্টাম। ইতোমধ্যে কেনা 3টি অ্যাম্বুলেন্স ও 3টি লাশবাহী ফ্রিজার ভ্যান দিয়েও ঢাকার বাইরের জেলা শহরগুলোতে লাশ পরিবহন করা গেছে স্বচ্ছন্দে। কোভিডে আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে আমার বাবা মারা যান। বাবার লাশের সামনে একা আমার ছোট বোন এবং 1000 মাইল দূরে আমরা 2 বোন যখন বাবার মৃত্যু শোককে ভুলে কিভাবে তার সম্মানজনক দাফন হবে তাই নিয়ে দিশেহারা, সেই সময়টাতে আমাদের পাশে পাই কোয়ান্টাম পরিবারকে। বাঙালি যে দাতার জাতি, তা করোনাকালে ফাউন্ডেশনের দাফন ফান্ডে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হল। বহু কোটি কোটিপতির দাফন কাফনের সংস্থান হয়েছে নাম পরিচয়হীন সাধারণ মানুষের দানের অর্থে। এ সময় দেশের অন্য সব স্বেচ্ছা রক্তদান কার্যক্রম বন্ধ ছিল, ফলে কোয়ান্টাম ল্যাবকে নিতে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা। করোনার এই সময়কালে এক মুহূর্তের জন্যেও বন্ধ হয়নি ল্যাব। কর্মীরা মোটর সাইকেলে করে ডোনারদের নিয়ে এসেছেন বাসায় বাসায় গিয়ে। পিপিই পরে যেতে হতো তাদের। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এই কোয়ান্টিয়াররা মাসের পর মাস নিরলসভাবে কাজ করেছেন। ফলে রক্তের জন্য যারা এসেছেন তাদের 80%কেই আমরা রক্ত দিতে পেরেছি।
ল্যাবকর্মীরা অনেকেই কর্মস্থলে রাত্রি যাপন করতে শুরু করে। তাদের ও কোভিড দাফন কর্মীদের থাকার জন্য শান্তিনগর ও কাকরাইলে ভাড়া নেওয়া হয় আরও 2টি ফ্ল্যাট ও 2টি ফ্লোর। অব্যাহতভাবে চলেছে মিরপুর সহ দেশের অন্য সব চিকিৎসা সেবা কেন্দ্রের জরুরি সেবা কাজও। করোনাকালে অর্থ ও রসদ সংকটে অনেক প্রতিষ্ঠানই যেখানে বন্ধ হয়েছে, সংকুচিত বা স্তীমিত হয়েছে, সেখানে সংগঠন হিসেবে কোয়ান্টাম হয়েছে আরও বিস্তৃত, আরও পরিচিত, সদস্যদের সাথে একাত্ম। উন্মোচিত হয়েছে কাজের নতুন দিগন্ত। কোভিড-19 দাফন কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু হয়েছে এখন কোয়ান্টাম দাফন কার্যক্রম। যে কোনো মৃতকেই মমতার পরশে শেষ বিদায় জানানোর কাজ। বনশ্রী ও কাকরাইলে স্থাপিত হয়েছে 2টি হাম্মাম। আসলে শোষকরা সবাইকে আতঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদেরকে পারে নাই। বরং আতঙ্কের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, এবং আতঙ্কের বিরুদ্ধে যুদ্ধের ফলাফল হচ্ছে আমরা মানুষের এই ভয়টাকে দূর করতে পেরেছি। এবং যদি বলেন যে কোয়ান্টামের এই 7 মাসের সবচেয়ে বড় সাকসেস কি, 7 মাস আগে করোনা শুনলে যেখানে মানুষ পালিয়ে যেত, 7 মাস পরে আজকে 96% করোনা রোগীর চিকিৎসা হচ্ছে ঘরে, তার আপনজনের মাঝে আর কি। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং এই অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের সম্মিলিত অ্যাচিভমেন্ট। 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে কোয়ান্টামও পা দিয়েছে তার 29তম বর্ষে, 3 দশক পূর্তির দোরগোড়ায়। শুদ্ধাচারে নিজেকে গড়া আর দেশপ্রেমে জাতিকে গড়ার জন্যই নিবেদিত হোক নতুন বছরে আমাদের প্রতিটি প্রয়াস, প্রতিটি ত্যাগ। শুদ্ধাচার, শুদ্ধাচার, কোয়ান্টাম, কোয়ান্টাম।